হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের অর্গানিক কেমিস্ট্রির একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সম্বন্ধে আমরা এখানে যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে যে দুই ভাবে ভাগ করা হয়, তো সেই দুটা ভাগ অর্থাৎ কি SN1 এবং SN2 বিক্রিয়া পুরোটাকে আমরা কভার করব এবং অনেকগুলো উদাহরণ নেব এবং তোমাদেরকে আজকে এই পার্টটা ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে, একটু সময় লাগবে, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। কেননা এই পার্টটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার অর্গানিক কেমিস্ট্রির অনেকগুলো ছোট ছোট কনফিউশন তোমার দূর হয়ে যাবে। তো তাই জন্য বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলি যে এই যে ক্লাসটি আছে সেই ক্লাসটির দুটি পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে আমরা SN1 এবং SN2 বিক্রিয়া সম্বন্ধে জানব এবং দ্বিতীয় পার্টটিতে আমরা হচ্ছে গিয়ে SN1 এবং SN2 বিক্রিয়া দুটির মধ্যে কম্প্যারিজন করব এবং মেন উদাহরণগুলো, গুরুত্বপূর্ণ উদাহরণগুলো আমরা দ্বিতীয় পার্টে কমপ্লিট করব। তাই তোমাদেরকে বলছি, তোমরা প্রথম পার্টটি করা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় পার্টটি কিন্তু অবশ্যই করবে, তাহলে কিন্তু তোমাদের SN1 এবং SN2 বিক্রিয়ার মধ্যে যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর হবে। এবং দ্বিতীয় পার্টটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দ্বিতীয় ভিডিওটিও দেখে নেবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো প্রথমে আমাদেরকে জেনে নেওয়া দরকার যে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা কি জিনিস। সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন মানে কি? প্রতিস্থাপন মানে কি, যে ওখানে একজনকে সরিয়ে দিয়ে তার জায়গায় অন্য একজনকে বসে যেতে হবে, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে ব্যাপারটা কিরকম, যে ধরে নাও আমি এখানে একটা কম্পাউন্ড নিয়েছিলাম, আমি একটা অর্গানিক কম্পাউন্ড যেটা হচ্ছে হ্যালো অ্যালকেন, মানে যদি না এক্স, যেখানে একটা হ্যালোজেন আছে, একটা অ্যালকেন পার্ট আছে, অর্থাৎ এটা একটা হ্যালো অ্যালকেন। এবার এই হ্যালো অ্যালকেন এর জায়গায় কি হয়েছে, প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। মানে কি, এবার এর এই যে একটা গ্রুপ ছিল তার জায়গায় যদি তাকে সরিয়ে দিয়ে অন্য কেউ চলে আসে, অর্থাৎ কি ধরে নাও এখান থেকে অন্য একজন ধরে নাও গ্রুপ চলে আসছে, সে একটা নিউক্লিওফাইল ঢুকে গেছে, তো তাহলে কি হলো দেখো, এখানে এটাকে আমরা প্রতিস্থাপন বললাম। মানে প্রতিস্থাপন কি, কাউকে সরিয়ে দিয়ে ওর জায়গায় অন্য একজন চলে আসলো। অ্যালকেন পার্টটা ঠিকই আছে, কিন্তু এই এক্স এর জায়গায় মানে হ্যালোজেনের জায়গায় একটা নিউক্লিওফাইল চলে আসছে, তাহলে এটাকে আমরা কি বললাম, প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়ায় তুমি দেখবে যে এখানে একটা গ্রুপের পরিবর্তে আরেকটা গ্রুপ এসে যুক্ত হয়ে গেছে, সেটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। এবার এই বিক্রিয়াটাকে আমরা কি বলছি না, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই জায়গাটা আমরা বুঝবো যে এটাকে আমরা কেন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলছি। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন মানে কি, যে বিক্রিয়ায় তোমার একটা নিউক্লিওফাইল ঢুকবে, একটা নিউক্লিওফাইল বেরোবে। মানে কি নিউক্লিওফিলিক মানে কি, নিউক্লিওফাইলটা আসবে, নিউক্লিওফাইলটা বেরোবে, এটাকে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। কারণ প্রতিস্থাপন তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে, সেটাকে ইলেকট্রোফাইল আসবে, ইলেকট্রোফাইল বের হয়ে যাবে, কিন্তু আমরা আজকের ক্লাসে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটি নিয়ে আলোচনা করবো। ব্যাপারটা কিরকম দেখো, এই বিক্রিয়াটাকে যদি আমরা ভালো করে দেখি, তো তাহলে এখানে কি হয়েছে, প্রথমে দেখো এখানে হচ্ছে কি NU, এটা একটা মাইনাস পার্ট নিয়ে আসছিল, এটা একটা নিউক্লিওফাইল। এবার এ কি করেছে না, এই যে RX ছিল, এবার এখানে একটু বলে দিই কেন এই নিউক্লিওফাইলটা এটাকে অ্যাটাক করলো। তার আগে কিন্তু শর্ত আছে, যে কোনো ধরে নাও তুমি যদি CH4 কি, অর্থাৎ এরকম তুমি যদি পার্ট নাও, H সবগুলো H আছে, তো এরকম বন্ডে কিন্তু কখনো নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে না। কেননা তোমাকে কি হতে হবে, বন্ডটা অবশ্যই ধ্রুবীয় প্রকৃতি হতে হবে। ধ্রুবীয় প্রকৃতির মানে কি স্যার, এটা আমরা জানি, কম বেশি জানি প্রত্যেকে। ধ্রুবীয় প্রকৃতি মানে কি, এখানে দেখো X মানে যে কোনো একটা হ্যালোজেন, তো হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা, বন্ধনের মধ্যে ইলেকট্রন টানার ক্ষমতা নিজের দিকে আছে, এটা আমরা জানি। তো তাহলে এখানে কি করবে, বন্ধনের ইলেকট্রনটা বেশি করে নিজের দিকে টেনে রাখবে, মানে কি এটা ডেল নেগেটিভ হয়ে থাকবে, আর এখানে R গ্রুপটা সেটা কি হয়ে যাবে, ডেল পজিটিভ হয়ে যাবে। তো তাহলে দেখো এই যে আমরা যে সাবস্ট্রেটটা নিয়েছি, যে বিকিরকটা নিয়েছি, সেটা কিন্তু একটা কি হয়েছে না, ধ্রুবীয় মানে পোলার হয়ে আছে, তাহলে অবশ্যই সেটাকে পোলার হয়ে থাকতে হবে, যেখানে সেখানে কিন্তু বিক্রিয়া হবে না। আমাকে যে বিকিরকটা নিচ্ছি সেটা কিন্তু অবশ্যই ধ্রুবীয় প্রকৃতির হতে হবে, তার মধ্যে একটা প্লাস মাইনাসের পার্ট থাকতে হবে। কারণ আমরা মাইনাস দিয়ে তাহলে অবশ্যই প্লাসকে অ্যাটাক করতে পারবে। তো তাহলে এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, এবার দেখো এই জায়গাটায় কি হলো না, এখানে গিয়ে তোমার কি হলো না, এই নিউক্লিওফাইলটা গিয়ে এখানে গিয়ে অ্যাটাক করবে, মানে এই যে আমার যে R প্লাসটা তৈরি হয়েছে, এবার যদি এই X মাইনাসটার থেকে আরেকটা ভালো কোনো নিউক্লিওফাইল আসে, যে বেশি করে মাইনাস চার্জ নিয়ে আসে, তো তাহলে সেই মাইনাসটা কি করবে, এই R দ্বারা অ্যাট্রাক্ট হবে, Rটাকে অ্যাটাক করবে। তো তখনই কি হবে, সঙ্গে সঙ্গে যখন R এখানে চলে আসবে, মানে এই নিউক্লিওফাইলটা এখানে গিয়ে চলে আসবে, তখন সঙ্গে সঙ্গে কি হবে না, এই নিউক্লিওফাইলটা গিয়ে এখানে অ্যাটাক হয়ে যাবে, এই নিউক্লিওফাইলটা গিয়ে এখানে অ্যাটাক হয়ে গেল, আর এখান থেকে কি হলো না, তোমার হচ্ছে গিয়ে
আর হচ্ছে লিভিং গ্রুপটা বাইরে বের হয়ে চলে আসলো, লিভিং গ্রুপটা বাইরে বের হয়ে চলে আসলো। তাহলে এই বিক্রিয়াটা ভালো করে লক্ষ্য করো, এখানে আমরা কি দেখলাম, নতুন কি দেখলাম, দেখো ভালো করে ক্লিয়ার করবো যে এখানে যে আসছে এই যে গ্রুপটা, এই গ্রুপটা আসছিল নতুন করে, তাহলে এটাকে আমরা কি বলবো না নিউক্লিওফাইল বলবো, ঠিক আছে। তাহলে যে নতুন গ্রুপটা এসে ঢুকছে সেটাকে আমরা নিউক্লিওফাইল বলবো, নিউক্লিওফাইলটা এসে ঢুকছে। এবার নিউক্লিওফাইল কোনগুলো, সেগুলো মানে কি যাদের মাথায় মাইনাস থাকবে, মানে কি যারা ইলেকট্রন দান করতে পারবে তাদেরকে আমরা নিউক্লিওফাইল বলবো, ঠিক আছে। যারা ইলেকট্রন দান করে দিতে পারবে তাদেরকে আমরা নিউক্লিওফাইল বলবো। এবার নিউক্লিওফাইল তোমরা পড়েছো আগের ওই রিঅ্যাক্টেন্ট ইন্টারমিডিয়েট ওই পার্টগুলো তোমরা পড়েছো ক্লাস 11। তো এখানে দেখো নিউক্লিওফাইল এখানে কি হবে যে এই নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করলো, তাহলে এখানে যাকে গিয়ে অ্যাটাক করছে সেটাকে আমরা বলবো সাবস্ট্রেট বা ওখানে আমরা বিকারক বলবো। তাহলে এটাকে আমরা কি বললাম, নিউক্লিওফাইল বললাম, নিউক্লিওফাইল। এটা হলে আমরা বলবো কি হচ্ছে কি বিকারক বলবো, বিকারক, ঠিক আছে, বা সাবস্ট্রেট বলবো, ইংলিশে আমরা এটাকে সাবস্ট্রেট বলবো। এবার নতুন যে কম্পাউন্ডটা তৈরি হলো সেটাকে আমরা কি বলবো, প্রোডাক্ট বলবো, ঠিক আছে। এটাকে আমরা প্রোডাক্ট বলবো, প্রোডাক্ট বলবো, ঠিক আছে, বা রেজাল্টেন্ট বলবো। আর এখান থেকে এই যে এক্সটা বের হচ্ছে সেটাকে আমরা বলবো লিভিং গ্রুপ, ঠিক আছে। এটা লিভ করে গেল, বের হয়ে গেল, তাই জন্য এটাকে আমরা বলবো লিভিং গ্রুপ, এটাকে আমরা বলবো লিভিং গ্রুপ, ঠিক আছে। তো তাহলে এখানে আমরা দেখো এই টার্মগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে, টার্মগুলো ভালো করে বুঝে নাও যে এটাকে আমরা বলবো নিউক্লিওফাইল, যে নতুন গ্রুপটা এসে ঢুকছে সেটাকে আমরা নিউক্লিওফাইল বলবো। এটা আমাদের মেন সাবস্ট্রেট বা মেন বিকারক, এটাকে আমরা বিকারক বলবো। এখান থেকে দেখো যে এটাকে কেন নিউক্লিওফাইলিক প্রতিস্থাপন বিক্রিয়া বললাম সেটা কি বুঝতে পারলে, যেখানে একটা মাইনাস পার্ট মানে একটা নিউক্লিওফাইল ঢুকছে আর একটা নিউক্লিওফাইল বের হয়ে যাচ্ছে, তাই জন্য এটাকে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বললাম। আর এখান থেকে যে গ্রুপটা বের হচ্ছে সেটাকে আমরা লিভিং গ্রুপ বললাম, আর যে গ্রুপটা ঢুকছে সেটাকে আমরা কি বললাম, নিউক্লিওফাইল বললাম। এইটুকু ব্যাপারটা বোঝা গেছে। এবার কেন এটাকে গিয়ে অ্যাটাক করলো, কারণ এখানে আগে থেকে ডেল পজিটিভ ডেল নেগেটিভ ভেঙেছিল, তাই জন্য নতুন একটা নিউক্লিওফাইল আসছিল যার মধ্যে মাইনাস চার্জটা বেশি আছে, সে গিয়ে আর কে অ্যাটাক করলো, এগিয়ে এখান থেকে বের করে দিল। তো তাহলে এইভাবে আমার পুরো প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে, মানে প্রতিস্থাপন বিক্রিয়া এবং কিরকম নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা এখানে সম্পূর্ণ হচ্ছে, যেখানে নিউক্লিওফাইল গিয়ে এখানে একটা অ্যাটাক করবে। এবার এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে, এখানে আমি এক কাজ করি যে তোমাদের মানে ক্লাস 12-এ যে যতগুলো তোমার প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের প্রয়োজন পড়বে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারটার মধ্যে, তো সেগুলোকে আমরা শর্ট করে আমি কয়েকটা বিক্রিয়া বলে দিই, সেগুলো ডিটেলসে আমরা একটু পরেই আসছি, ঠিক আছে। তো তাহলে এখানে আমরা কি দেখছি বলতো, আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিওফাইলটা দিচ্ছি জাস্ট এক্স এর জায়গায় সেই নিউক্লিওফাইলটা ঢুকবে, ঠিক আছে। এটা আমাদের কমন বিক্রিয়া আমরা ধরে নিতে পারি। এবার ধরে নাও আমি যদি এখানে এরকম দিলাম, মানে এটাকে ধরুন আমরা এরকম করলাম, মানে এটাকে এইভাবে লিখতে পারি, ধরুন কমন বিক্রিয়াটাকে আমরা এখানে লিখছি, ফটাফট করে এখানে লিখো। আর বন্ড এক্স ছিল, সেখানে আমরা একটা নিউক্লিওফাইল দিচ্ছি, এখান থেকে আমাদের কি হচ্ছে না আর বন্ড নিউক্লিওফাইল হচ্ছে প্লাস এক্সটা বেরোচ্ছে। তো এটা আমাদের মেন গল্প, ঠিক আছে। এবার দেখো আমি এখানে যদি ধরে নাও এখান থেকে যদি আমরা এই নিউক্লিওফাইল হিসেবে এখানে ধরে নাও আমি দিচ্ছি হচ্ছে গিয়ে ধরে নাও দিলাম NaOH দিলাম, NaOH। আচ্ছা NaOH ভেঙে গিয়ে কি কোন নিউক্লিওফাইলটা তৈরি করে স্যার, NaOH যদি ভেঙে যায় তাহলে কি হবে, Na প্লাস তৈরি করবে আর সঙ্গে কি করবে OH মাইনাস তৈরি করবে। তাহলে এখানে কোনটাকে নিউক্লিওফাইল বলবো, Na প্লাস কি নিউক্লিওফাইল বলবো না, তাহলে এখানে OH মাইনাসটাকে আমরা নিউক্লিওফাইল বলবো। তো তাহলে যদি আমরা NaOH দিই তাহলে স্যার কোন প্রোডাক্ট আলটিমেটলি কি তৈরি হবে, কারণ নিউক্লিওফাইলটা কি এখানে OH মাইনাস, আর ধরে নাও এখানে আমরা X নিচ্ছি, X এর জায়গায় ধরে নাও তোমার যে কোনো একটা ক্লোরিন আছে বা ব্রোমিন আছে বা আয়োডিন আছে, কেউ একটা আছে, ফ্লোরিন না, ক্লোরিন ব্রোমিন আয়োডিনের মধ্যে কেউ একজন আছে। তো তাহলে এখানে কি হবে, আলটিমেটলি কি প্রোডাক্ট তৈরি হবে, তাহলে NaOH এর জায়গায় কি হয়ে যাবে স্যার, এখান থেকে কি হয়ে যাবে, NaOH এর জায়গায় OH মাইনাসটা ঢুকছে, তাহলে আলটিমেটলি আর এখান থেকে X মাইনাসটা বের হচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমি কাকে নিচ্ছি, কোন সাবস্ট্রেট নিচ্ছি তার উপরে ডিপেন্ড করে প্রোডাক্ট আমার কি তৈরি হচ্ছে। একরকম ভাবে স্যার এই সেম গল্প যদি এখানে করি আমরা, ধরুন আমরা এখান থেকে আমরা এর মধ্যেই দিলাম হচ্ছে গিয়ে, ধরুন এখান থেকে দিয়েছি আমরা হচ্ছে গিয়ে RO মাইনাস Na প্লাস, ঠিক আছে, এই গ্রুপটা দিয়েছি, এই বিকারকটা দিয়েছি। তাহলে এখান থেকে বুঝেই যাচ্ছি যে এখান থেকে এটা ভেঙে কি তৈরি করবে, RO মাইনাস আর Na প্লাস তৈরি করবে। তাহলে এখানে নিউক্লিওফাইলটা অ্যাকচুয়ালি কে, নিউক্লিওফাইল এটা। তো তাহলে এখান থেকে তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে স্যার, তাহলে কি হবে R বন্ড O বন্ড R, এটা ঢুকবে। ধরুন আমি R ড্যাশ করে দিই, তাহলে এটাকে R ড্যাশ হচ্ছে, তাহলে R ড্যাশটা এখানে ঢুকলো, X মাইনাসটা বাইরে বেরিয়ে আসলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, নিউক্লিওফাইলটা কি আছে তার উপর ডিপেন্ড করে প্রোডাক্টটা তৈরি হবে, তাই না। চলো আরেকটা দেখো, ধরুন এখান থেকে আমার আছে সাপোজ ধরে নাও হচ্ছে কি তোমার এখান থেকে আছে ধরে নাও Na হচ্ছে কি SH, NaSH আছে। তাহলে এটাকে ভেঙে গিয়ে কি তৈরি করবে বলো, থায়োল, এটা একটা সোডিয়াম থায়োল। তাহলে এখান থেকে কি হবে, Na প্লাস আর SH মাইনাস তৈরি করবে। তাহলে এই S মাইনাসটা কি ঢুকবে, অর্থাৎ কি প্রোডাক্ট তৈরি হবে, আলটিমেটলি কি এখান থেকে থায়োল তৈরি হবে, এটা তৈরি হবে, ঠিক। এখন তুমি যদি এখানে এটা নাও,
ধরে নাও Na2S কে নিলে, তো তাহলে কি হবে Na2S মানে কি, এখানে দুটা সোডিয়াম মানে এখান থেকে তৈরি করবে কি আলটিমেটলি, তো 2S মাইনাস দুটা তৈরি করবে, তো তাহলে এখানে আর তো একটা আছে, তাহলে ও কি করবে, তাহলে মানে দুদিকে দুটা বন্ড আছে, তাহলে S এর দুটা মাইনাস মানে কি, এদিকে একটা বন্ড আছে এদিকে একটা বন্ড আছে, তাহলে দুই দিকে দুটা হ্যালোজেনকে বের করে তাহলে আলটিমেটলি কি তৈরি করবে, R বন্ড S বন্ড R, দুদিকে দুটা R কে লাগিয়ে নেবে। ঠিক আছে, তাহলে একই রকম স্যার আর একটা বলি উদাহরণ নিই, তাহলে এটা দেখো এইভাবে ডিপেন্ড করবে। ধরো তুমি এখানে KCl নিচ্ছ, KCl নিলে কি হবে, এখান থেকে নিউক্লিওফাইল কি তৈরি করবে, সায়ানাইডটা তৈরি করবে, আলটিমেটলি কি ঢুকবে, R1CN ঢুকবে। ঠিক আছে, আবার জানি আমি যা CN কে আমরা এটা একটু পরে পড়বো, এটাকে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলে, তার ডিটেইলস আমরা একটু পরে পড়বো, মানে পরের ক্লাসগুলোতে পড়বো। যাই হোক, এখান থেকে নাইট্রোজেনের মাথা দিয়েও অ্যাটাক করতে পারে, CN এর মাথা দিয়েও অ্যাটাক করতে পারে, অর্থাৎ কি এখানে এই প্রোডাক্টটা তৈরি হতে পারে, R বন্ড NCO তৈরি হতে পারে। এগুলো কিভাবে কেন তৈরি হচ্ছে সেগুলো পরের ক্লাসে আমরা পড়বো। তো দেখো আমরা তাহলে ডিপেন্ড করছে কি, এখানে আমি কোন নিউক্লিওফাইলটা নেব তার উপর ডিপেন্ড করে প্রোডাক্টটা তৈরি হবে, কোন নিউক্লিওফাইলটা নিচ্ছি তার উপর ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টটা তৈরি হবে। আরো কয়েকটা উদাহরণ নিয়ে নিই স্যার, চলো এরকম আরো উদাহরণ নেওয়া যাবে। ধরুন এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে গিয়ে, ধরুন এখানে আছে হচ্ছে কি R বন্ড COO AG নিচ্ছি, তো তাহলে এখান থেকে AG প্লাস আর O মাইনাস তৈরি করবে, তাহলে আলটিমেটলি প্রোডাক্ট তৈরি হবে কি, এই AG এবং X টা বাইরে বের হয়ে চলে আসবে, তাহলে এখান থেকে তৈরি করবে কি, তাহলে এখান থেকে তৈরি হচ্ছে কি R বন্ড তোমার কি হচ্ছে এখানে R গ্রুপটা এখানে লাগবে, AG আর X টা বের হচ্ছে, তাহলে কি হবে স্যার, এখান থেকে R বন্ড, এটাকে আমি R ড্যাশ করে দিই, তাহলে কি তৈরি হবে, R ড্যাশ COO আর এটা তৈরি হবে, আর এখান থেকে AgX টা বাইরে বের হয়ে আসবে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে একরকম ভাবে নিউক্লিওফাইল কি আসছে তার উপর ডিপেন্ড করছে কিন্তু। এবং একরকম ভাবে যদি এটা দিই, ধরে নাও R বন্ড C ট্রিপল বন্ড C ধরে নাও মাইনাস Na প্লাস কে দিলাম, তাহলে কি হবে স্যার, একই রকম ভাবে এই X এবং Na টা বাইরে বের হয়ে আসবে, প্রোডাক্ট তৈরি হবে কি R বন্ড, এটাকে যদি নিই R বন্ড C ট্রিপল বন্ড C, এখান থেকে বন্ড R, তাহলে এইভাবে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে, এখানে Na প্লাস আর X বাইরে বের হয়ে আসবে, তাহলে আলটিমেটলি তৈরি হয়ে যাবে কি NaX তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা পুরোটা বুঝতে পারলাম কি, যে কোন নিউক্লিওফাইলটা দিচ্ছি তার উপরেই কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো তৈরি হবে, এবং এগুলোই কিন্তু আমাদের ওই গোটা চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে। এবার আমাদের মেন জায়গাটা আমরা ফোকাস করবো, মানে এই যে বিক্রিয়াগুলো হচ্ছে, যেটা আমাদের পরীক্ষাতে আসে, ক্লাস 11এও আসে, ক্লাস 12 এর পরীক্ষাতেও আসে, যে SN1 এবং SN2 বিক্রিয়ার পুরো ডিটেলস, অর্থাৎ কি তাদের মেকানিজম গুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং মেকানিজমটা আমাদের জানা দরকার যে কিভাবে বিক্রিয়াগুলো হচ্ছে। ঠিক আছে, তো তাহলে দেখো এগুলো হচ্ছে মেন বিক্রিয়া যেগুলো আমাদের পড়তে হবে চ্যাপ্টারের মধ্যে। আর আমাদের হচ্ছে কি মেন আমরা এখন জানবো যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, এবং তার যে ক্রিয়া কৌশলগুলো সেটা কিভাবে হচ্ছে তার ডিটেলস আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তাহলে দেখো আমরা কি করব না, আমরা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, বা এটাকে আমরা বলি কি, এটাকে যদি ইংলিশে লিখি তাহলে আমরা কি বলবো, নিউক্লিওফিলিক রিঅ্যাকশন কে আমরা শর্টকাটে লিখছি, রিঅ্যাকশন কে শর্টে আমরা REACTION দিয়ে লিখতে পারি। ঠিক আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তাহলে এটাকে আমরা টোটাল নরমালি আমরা ক্লাস 11-12 এর জন্য আমরা আপাতত জানবো যে সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা দুই ভাগে ভাগ করব, SN1 SN2, কিন্তু প্রকৃতপক্ষে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তো 3 নম্বর ভাগটা আমাদের আপাতত প্রয়োজন পড়ছে না, এখানে 3টা ভাগ বলে দিচ্ছি, কিন্তু আমরা ডিটেইলসে পড়বো SN1 এবং SN2। দেখো এখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা দুই ভাবে আপাতত ভাগ করছি, সেটা হচ্ছে গিয়ে S ক্যাপিটাল S, নিচে লিখবো N, তার মাথার উপর লিখবো 1, এটাকে আমরা লিখছি, দেখো কি লিখার প্রসেসটা আমরা বুঝে গেছি যে SN1। একদম এখানে আমরা লিখবো কি SN2, 2 হচ্ছে মাথার উপরে লিখবো। আরেকটা বিক্রিয়া হয় যেটাকে বলে SNI। ঠিক আছে, SNI আমাদের সিলেবাসে নেই বা আমরা এখন পড়বো না, আমরা মেইনলি ফোকাস করবো SN1 এবং SN2 রিঅ্যাকশন। স্যার SN1 এবং SN2 রিঅ্যাকশন এটা কেন আসলো বা কেন এটাকে বললাম, দেখো এগুলো পুরো ডিটেইলস আসছি, তাহলে যাই হোক এর ফুল ফর্মটা আমরা জেনে নিই। দেখো এখানে 1 আছে মানে ইউনিমলিকুলার, তাহলে আমরা বলবো প্রথমে S আছে মানে কি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক লিখাগুলো বোঝা যাচ্ছে না, এই যে NuClO নিউক্লিওফিলিক ঠিক এখানে এক আছে মানে কি ইউনিমলিকুলার। আমরা কাইনেটিক্স চ্যাপ্টারে পড়েছি, কাইনেটিক্স চ্যাপ্টারে আমরা এখানে একটু লাগবে, আমরা একটু পরে আসি, যে এটাকে লিখে নাও। তাহলে এখানে যেহেতু 2 আছে তাহলে এটাকে আমরা বলবো কি বাইমলিকুলার রিঅ্যাকশন, 2 আছে বাইমলিকুলার রিঅ্যাকশন, তাহলে এটাকে আমরা বলবো কি সাবস্টিটিউশন বাইমলিকুলার। ঠিক আছে, তাহলে টোটাল
দুইভাবে ভাগ করলাম। SNI এর ফুল ফর্ম কি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন্ট্রামলিকুলার, মানে নিজেদের মধ্যে যদি বিক্রিয়া হয় সেটাকে ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন বলে। তো আমরা SN1 এবং SN2 রিঅ্যাকশন এটা সম্বন্ধে পড়বো। দেখো প্রথমে আমরা চলে আসি SN1 রিঅ্যাকশন মানে কি বললাম? সাবস্টিটিউশন ইউনিমলিকুলার, মানে নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, মানে যেখানে বিক্রিয়ার হারটা শুধুমাত্র একজনের উপর নির্ভর করবে। আর বায়োমলিকুলার মানে কি? যেখানে বিক্রিয়ার হারটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। তাহলে চলো এটা ইন্ডিভিজুয়াল আমরা পড়ি। SN1 প্রথমে আমরা পড়বো SN1 এবং SN1 এর পুরো ডিটেইলস পড়বো, তারপরে SN2 বিক্রিয়া পড়বো এবং তাদের মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা পড়বো হচ্ছে গিয়ে SN2 রিঅ্যাকশন। প্রথমে আমরা পড়বো SN2 রিঅ্যাকশন, ঠিক আছে? আচ্ছা, SN2 রিঅ্যাকশন আমরা কাকে বলবো? দেখো এখানে ব্যাপারটা কি, যে SN2 বিক্রিয়ার এক্ষেত্রে আমরা একটা ধরনের R নিলাম, RX নিয়েছি। এবার এখানে আমরা কি দেবো? একটা নিউক্লিওফাইল দেবো, নিউক্লিওফাইল দিলাম। এবার সেই নিউক্লিওফাইলটা গিয়ে এখানে অ্যাটাক করবে, করে নিয়ে তৈরি হবে R বন্ড NU তৈরি হবে। আর এখান থেকে আমার কি হবে? X মাইনাসটা বের হবে। এটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা বুঝতে পারলাম। এবার এই বিক্রিয়াটা SN2 ধাপে হবে যদি এই বিক্রিয়াটা SN2 ধাপে হবে যদি, দেখো কি হবে, এখানে আমি যে বিকারকটা নিচ্ছি সেটাকে ধরুন আমি নিলাম CH3Cl নিয়েছি, CH3Cl নিলাম। আর এখানে আমি বিকারক নিয়েছি, সাপোজ ধরে নাও OH মাইনাস নিয়েছি, OH মাইনাস, ঠিক আছে? এবার এর মধ্যে বিক্রিয়াটা হয়ে আলটিমেটলি প্রোডাক্ট তৈরি হলো কি? CH3 বন্ড OH, ঠিক আছে? OH প্লাস আছে, এটাকে ইনভার্সন হয় অ্যাকচুয়ালি, এটাকে আমরা একই রকম ওইভাবে লিখতে পারি। CH3OH তৈরি হলো, প্লাস এখান থেকে আমার তৈরি হলো কি না হচ্ছে কি Cl মাইনাসটা তৈরি হলো। এই যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়াটাকে আমরা বলবো কি? SN2 মেকানিজম ফলো করে হচ্ছে, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখে নিই বিক্রিয়াটার শর্তগুলো প্রথমে জেনে নিই, যে SN2 বিক্রিয়া হতে গেলে আমাদের কি কি শর্ত হতে হবে, ঠিক আছে? দেখো এখানে আমাদের এই যে R গ্রুপটা আছে, মানে একটা হ্যালো অ্যালকেন যে নিচ্ছি, হ্যালো অ্যালকেনের সঙ্গে যে বিক্রিয়াটা হচ্ছে, সেই হ্যালো অ্যালকেনের মধ্যে একটা R গ্রুপ আছে, মানে এখানে অ্যালকেন পার্ট আছে, আর একটা হচ্ছে গিয়ে লিভিং গ্রুপ আছে, এটাকে আমরা লিভিং গ্রুপ বলি, ঠিক আছে? তো এখানে ডিপেন্ড করবে R গ্রুপটার উপরে, R গ্রুপটা কেমন হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। এবার R গ্রুপটা মানে এই বিক্রিয়াটা সব থেকে ভালো হবে সেটা যদি 1 ডিগ্রি হয়, তারপরে কিন্তু 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি ক্ষেত্রে খুবই কম হবে, 3 ডিগ্রি ক্ষেত্রে হবে না বললেই চলে। তাহলে এখানে ডিপেন্ড, আমি কি বললাম, আর গ্রুপটার উপর ডিপেন্ড করবে, যে আর গ্রুপটা যদি 1 ডিগ্রি হয় তাহলে সব থেকে ভালো হবে 1 ডিগ্রি বা মিথাইল গ্রুপ অর মিথাইল, ঠিক আছে? অর হচ্ছে কি মিথাইল গ্রুপ বা 1 ডিগ্রি হলে সব থেকে ভালো হবে। তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি ক্ষেত্রে বিক্রিয়াটা হবে। এবং আরেকটা কি গল্প আছে, আর একটা শর্ত আছে কি, যে এখানে লিভিং গ্রুপটা কেমন হলে ব্যাপারটা ভালো হবে। এবার এটা হচ্ছে কি তোমার কি হলো, আর গ্রুপের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে কি এরকম করে হবে। এবং তোমার হচ্ছে কি লিভিং গ্রুপটা কেমন হতে হবে? লিভিং গ্রুপটা যদিও সবার ক্ষেত্রে একই কনসেপ্ট, সেটা হচ্ছে কি লিভিং গ্রুপটা যদি আমার I মাইনাস থাকে, I মাইনাস সব থেকে ভালো গুড লিভিং গ্রুপ, আমরা মনে রাখবো I মাইনাস হচ্ছে গুড লিভিং গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ ও গুড নিউক্লিওফাইল। I মাইনাস ভালো নিউক্লিওফাইল এবং ভালো লিভিং গ্রুপও, ঠিক আছে? তাহলে I মাইনাস, তারপরে হচ্ছে কি আসছে Br মাইনাস, তারপরে হচ্ছে কি Cl মাইনাস, তারপরে আসছে হচ্ছে কি F মাইনাস। F মাইনাস একদমই হতে চায় না, F মাইনাসটা হচ্ছে বাজে লিভিং গ্রুপ, ঠিক আছে? মানে ও একদমই বেরোতে চায় না, মানে ও থাকতে চায় না F মাইনাস গ্রুপে। তো যাই হোক, এখান থেকে তাহলে I মাইনাসটা যে ভালো, মানে I মাইনাস থাকলেও কিন্তু আমার বিক্রিয়ার হারটা ভালো হবে। তাহলে এখানে মেন বিষয়টা কি না, এখানে আমাকে আর গ্রুপটা দেখতে হবে। আর গ্রুপটা হচ্ছে গিয়ে যাতে 1 ডিগ্রি হলে SN2 বিক্রিয়া সব থেকে ভালো হবে। এবং এখানে সলভেন্ট ফ্যাক্টরটাও আছে, সেগুলো আমরা পরবর্তীতে আসি। এবার দেখো তাহলে এখানে আমার মেন গ্রুপ কি হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমার আর গ্রুপটা যদি 1 ডিগ্রি হয় তাহলে আমার SN2 বিক্রিয়া হবে। এবার চট করে আমরা দেখে নিই যে SN2 বিক্রিয়ার মেকানিজমটা, যেটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেকানিজমটা আমরা একটু দেখে নেবো। চলো মেকানিজমটা কিভাবে হয় দেখো। এই বিক্রিয়াটা আমার একটা ধাপেই সম্পূর্ণ হয়, কি বললাম, SN2 বিক্রিয়া একটা ধাপেই সম্পূর্ণ হবে। চলো দেখে নিই। এবার দেখো এই বিক্রিয়াটা করার সময় প্রথমে হচ্ছে কি একটা ধাপে হচ্ছে, তাহলে এখানে আমরা লিখবো মেকানিজম। বিক্রিয়াটা কি বললাম, একটা ধাপেই সম্পূর্ণ হবে। প্রথমে দেখো এই গ্রুপটাকে আমরা এইভাবে লিখতে পারি, এখানে আমরা দেখাবো সেটাকে আমরা এইভাবে ডট ডট করে দেখাবো। আচ্ছা, এটাকে আমরা দেখাচ্ছি, মানে এটা অ্যাকচুয়ালি কাইরাল কার্বন হলে এইভাবে দেখানো উচিত আর কি, কিন্তু এখানে যদি কাইরাল কার্বন না থাকে, কাইরাল কার্বন কাকে বলে? কাইরাল কার্বন হচ্ছে কি যে কার্বনের 4টা হাতেই ভিন্ন ভিন্ন গ্রুপ থাকবে তাকে আমরা কাইরাল কার্বন বলি। যদিও এখানে 3টা হাইড্রোজেন আছে তাই জন্য এখানে দেখালেও হবে না দেখালেও হবে, কিন্তু এটাকে আমরা এইভাবে দেখাই দিলে ব্যাপারটা আমাদের সুবিধা হবে। এটাকে ফ্লাইং ওয়েজ প্রজেকশন বলে। তো ফ্লাইং ওয়েজ প্রজেকশন আমরা যখন SN2 বিক্রিয়া বা SN2 বিক্রিয়া মেকানিজমটা দেখাবো তখন আমরা ফ্লাইং ওয়েজ প্রজেকশনে করে নেবো, তাহলে ব্যাপারটা সুবিধা হবে আমাদের, ঠিক আছে? যদিও নরমালি আকারেও কোনো অসুবিধা হবে না। এবার দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কি হয় স্যার, এক্ষেত্রে হয় কি
যে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যখন আমি নিউক্লিওফাইলটা নিচ্ছি, মানে এখানে তোমার এই যে নিউক্লিওফাইলটা যখন আসছে তখন সেই নিউক্লিওফাইলটা কি করে, ও নিউক্লিওফাইলটা আসার সঙ্গে সঙ্গে কি করে, ও হচ্ছে কি ব্যাক সাইড অ্যাটাক করে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, ব্যাক সাইড অ্যাটাক করবে, এখান থেকে পেছন দিক থেকে এই কার্বনটাকে অ্যাটাক করবে, আর এই লিভিং গ্রুপটা বাইরে বের হয়ে আসবে। তাহলে কি বললাম, এখানে এট এ টাইম দুটা ঘটনা ঘটছে। এখানে নিউক্লিওফাইলটা গিয়ে পেছন দিক থেকে এখানে ধাক্কা মারছে, এখান থেকে সিএল গ্রুপটা ধীরে ধীরে বেরোচ্ছে। ঠিক আছে, তো তাহলে এই ঘটনাটা ঘটছে এখানে। তো এখানে স্যার তোমার এখানে কোশ্চিন হতেই পারে যে স্যার এখানে তাহলে এই গ্রুপটা কি এদিক দিয়ে আসতে পারে, এদিক দিয়ে কি আসতে পারে, কখনোই আসতে পারবে না, কেননা এ তো এমনিতেই তো সিএল এদিকে বন্ড করেই আছে, তাহলে এদিক দিয়ে কেন আসবে, ওই তুলনামূলক পেছন দিকটা অনেকটা ফাঁকা আছে, তাই জন্য OH মাইনাসটা পেছন দিক দিয়ে ধাক্কা মারবে আর সিএল মাইনাসটা বাইরে বেরোবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি করবো, এখানে একটা ট্রানজিশন স্টেট মানে আমরা ট্রানজিশন স্টেট একটা তৈরি করব, যেটা সন্ধিগত অবস্থা বলা হয়। তো সেই ট্রানজিশন স্টেটকে আমরা কিভাবে আঁকাবো, দেখো আমরা ঠিক এইভাবে আঁকাতে পারি, যে এইভাবে নিলাম, ঠিক আছে, এখানে ডট 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 করে দেবো, এখানে ডট ডট করে দেবো, এখানে সিএলটা বেরোচ্ছে, এখানে OH মাইনাসটা ঢুকছে, এটাকে আমরা পুরোটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে এই যে মাথার উপরে একটা হ্যাশ মানে একটা দাগ দিলাম আর কি, এটাকে ট্রানজিশন স্টেট সাইন বলা হয়। আর এখান থেকে এই ছিল, এখানে এই ছিল, এখানে এই ছিল। আচ্ছা, মজার জিনিসটা কি বলে দিই একটু, যে এখানে যে কার্বনটা আছে সেই কার্বনটা হচ্ছে গিয়ে sp3 সংক্রায়িত। ঠিক আছে, sp3 সংক্রায়িত হয়ে আছে। এবার ধরে নেওয়া হয় কি যখন ও ট্রানজিশন স্টেটে আছে তখন ওর হাইব্রিডেশনটা অলমোস্ট sp2 এর মতো, মানে ও প্ল্যানার হয়ে যায়। ঠিক আছে, sp2 এর মতো হয়ে যায়, এবং এটাকে ট্রানজিশন স্টেট বলে। এটাকে আমরা কি বলছি, ট্রানজিশন স্টেট। ঠিক আছে, এবার যখন ট্রানজিশন স্টেটে আসলো তখন আসার সঙ্গে সঙ্গে কি হলো, এখান থেকে আমরা কি হবে, আলটিমেটলি এই বন্ডটা টুক করে ভেঙে যাবে, মানে এই বন্ডটা ভেঙে যাবে, লিঙ্ক গ্রুপটা টুক করে বাইরে বের হয়ে যাবে, আর OH গ্রুপটা এখানে ঢুকে যাবে। অর্থাৎ আলটিমেটলি প্রোডাক্ট কি হয়ে যাবে, এই CH3 আছে আর OH গ্রুপটা কি হচ্ছে পেছন দিক থেকে লেগে গেল। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট, বা এটাকে আমরা এইভাবে লিখে দিই, এখান থেকে এই আছে, এরপরে এইচ আছে, এখান থেকে তোমার এটা জাস্ট উল্টে যাবে আর কি। তাহলে এটা হচ্ছে গিয়ে কি হলো, এখান থেকে এইভাবে লেগে গেল, এখানে এইচ চলে আসলো, আর এখান থেকে তোমার এইচটা এখানে লাগলো। তো তাহলে দেখো এখানে তোমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে ফার্স্ট বিকারক, এবং এটা হচ্ছে গিয়ে তোমার কি না, এটা হচ্ছে তোমার প্রোডাক্টটা। এবার দেখো এখানে যে আমরা দুটা স্টেপ দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট, এটাকে ট্রানজিশন স্টেট বলছি। এবার ট্রানজিশন স্টেটের কিন্তু কোনো বাস্তব অস্তিত্ব নেই, এটা আমরা একটা জাস্ট কাল্পনিক, আমরা ধরে নিচ্ছি হয়তো বিক্রিয়াটা এইভাবে হচ্ছে। তো তাই জন্য আমরা ধরবো বিক্রিয়াটা আমার কি হচ্ছে না, একটা স্টেপেই হচ্ছে। এবার দেখো এখানে যে মানে মেন, এই যে আমরা যদি ধরি দুটা ধাপে হচ্ছে, এই অন্তর্বর্তী যৌগটা মানে তোমার ট্রানজিশন স্টেটটা হওয়ার আগে যে স্টেপটা আছে সেই স্টেপটাকে আমরা বলি কি না, রেট ডিটারমিনিং স্টেপ। যদি ধরে নিই এই বিক্রিয়াটার মধ্যে তোমার অনেকগুলো ধাপে হয়, তো তাহলে আমরা এখানে বলবো কি, এই যে ধাপটা, এই ফার্স্ট স্টেপটা, এটাকে আমরা বলবো কি আরডি স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপ। ঠিক আছে, এটা আমরা কেমিক্যাল কাইনেটিক্সে পড়েছিলাম, যে কেমিক্যাল কাইনেটিক্সে আমরা জানি এটা, যে আরডি স্টেপ কোনটাকে বলে, যে কোনো বিক্রিয়ার মধ্যে যদি অনেকগুলো ধাপে সম্পূর্ণ হয় তার মধ্যে যেই স্টেপটা স্লো হবে, ধীরে ধীরে হবে, সেটাকে আমরা আরডি স্টেপ বলি, এবং তার উপরেই কিন্তু বিক্রিয়ার হারটা নির্ভর করে। তো তাহলে এই যে ফার্স্ট স্টেপটা আছে সেটাকে আমরা কি বলি না, স্লো স্টেপ বলি। এটা স্লো হয় এবং এটা ভেরি ফাস্ট হয়। ঠিক আছে, সেকেন্ড, এই যে ট্রানজিশন স্টেট থেকে প্রোডাক্টে যাওয়ার সময় রাস্তাটা ভেরি ফাস্ট হয়ে যাচ্ছে এবং এটা স্লো স্টেপ হচ্ছে, এবং এই যে স্লো স্টেপটাকে আমরা বলি কি আরডি স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপ। ঠিক আছে, বোঝা গেছে? তো তাহলে আমরা কাইনেটিক্স পড়েছি, কাইনেটিক্স এর মধ্যে আমরা জানি যে বিক্রিয়ার হার কি বললাম, বিক্রিয়ার হার সবসময় আরডি স্টেপের উপর নির্ভর করে, এবং ওই আরডি স্টেপে যতগুলো বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করছে বা যতগুলো অণু, পরমাণু বা আয়ন অংশ করছে, সেটাকে তার আণবিকতা বা ওই আণবিকতার উপর নির্ভর করবে যে তোমার বিক্রিয়ার হারটা কি হবে বা বিক্রিয়ার ক্রমটা কত হবে। তো তাহলে এখানে দেখো কে অংশগ্রহণ করছে এই স্টেপটার মধ্যে, দেখো কে আছে, এখানে তোমার এই সাবস্ট্রেটটা আছে। তো তাহলে আমরা কি বলবো, এখানে বিক্রিয়ার হার লেখার সময় এখানে একটা হার ধ্রুবক কে রাখতে হয়, এবং এখানে রাখবো কি, এখানে সাবস্ট্রেটটা থার্ড ব্র্যাকেটের মধ্যে সাবস্ট্রেটের গাঢ়ত্ব, সাবস্ট্রেটটা কি আছে, CH3Cl আছে, আর একটা কি আছে, নিউক্লিওফাইলটা কি আছে, নিউক্লিওফাইলটা OH মাইনাস আছে। তো তাহলে এখানে কি দেখলাম, যে এখানে দেখলাম কি বিক্রিয়ার হারটা তোমার হচ্ছে কি সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুজনের গাঢ়ত্বের উপর নির্ভর করছে, এবং দেখো এর গাঢ়ত্ব পাওয়ারে 1 আছে এবং এর পাওয়ারে 1 আছে। তো তাই জন্য এখানে কি লিখেছি, SN2। এই যে এখানে 2টা কেন লিখছি, কারণ বায়োমলিকুলার, অর্থাৎ কি এই বিক্রিয়াটার হারটা তোমার এই সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুজনের গাঢ়ত্বের উপর নির্ভর করছে, তাই জন্য কিন্তু এটাকে আমরা SN2 বিক্রিয়া বলছি। তাহলে এটা কেন SN2 বিক্রিয়া বললাম, বোঝা গেল? তাহলে SN2 বিক্রিয়া কেন বলছি, কেননা এই যে রেট ডিটারমিনিং স্টেপটা বা স্লো স্টেপটা আছে, সেই স্লো
স্লো স্টেপটার উপরে তোমার কি হচ্ছে বিক্রিয়ক পদার্থ এবং নিউক্লিওফাইল দুজনই অংশগ্রহণ করছে, তাই জন্য এটাকে আমরা SN2 বিক্রিয়া বলছি। আচ্ছা এক্ষেত্রে কেন 1 ডিগ্রি ক্ষেত্রে আমরা বলেছিলাম বিক্রিয়ার হারটা 1 ডিগ্রি ক্ষেত্রে ভালো হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে গিয়ে 3 ডিগ্রি। আচ্ছা দেখো এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু অল টাইম তোমার ব্যাক সাইড অ্যাটাক হয়, কখনোই ও ফ্রন্ট সাইড দিয়ে আসতে পারবে না, যেহেতু অল টাইম ব্যাক সাইড অ্যাটাক হয়, তাই জন্য কি হচ্ছে গিয়ে ব্যাক সাইড অ্যাটাক হওয়ার জন্য তোমার কি, যেহেতু আমরা জানি কি 1 ডিগ্রি কার্বন কাকে বলে, এগুলো তো আমরা জানি। 1 ডিগ্রি এই কার্বনের সঙ্গে যদি একটা আর গ্রুপ যুক্ত থাকে তো সেটাকে আমরা 1 ডিগ্রি বলি, তাই তো? যদি দুটো আর গ্রুপ যদি যুক্ত থাকে সেটাকে আমরা 2 ডিগ্রি বলি, আর যদি তিনটা যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা 3 ডিগ্রি বলি। তাহলে দেখো যত আর গ্রুপ যুক্ত থাকবে মানে কি তার বাল্কিনেসটা তত বাড়বে, তাহলে বাল্কিনেস বাড়া মানে কি এই পেছন দিক থেকে এখানে ধাক্কা, এখানে যে অ্যাটাক করার প্রবাবিলিটি ধীরে ধীরে কমে যাবে। তো তাই জন্য কি হচ্ছে 1 ডিগ্রি ক্ষেত্রে ক্রাউডনেসটা অনেক কম, এখানে তোমার স্টেরিক হিন্ডেন্সটা অনেক কম কাজ করবে, তো তাই জন্য ওই গ্রুপটা সহজেই গিয়ে এখানে ধাক্কা মারতে পারবে। কিন্তু 3 ডিগ্রি ক্ষেত্রে আরো CH3 লেগে থাকবে, তাই জন্য কিন্তু এখানে সহজে অ্যাটাক করতে পারবে না। তাই জন্য 3 ডিগ্রির ক্ষেত্রে কখনোই SN2 বিক্রিয়া ভালো হবে না। এটুকু ক্লিয়ার? SN2 বিক্রিয়ার ব্যাপারটা পুরো বুঝতে পেরে গেছি, যে SN2 বিক্রিয়ার মেকানিজমটা বুঝতে পেরেছি। এটা ট্রানজিশন স্টেটের মাধ্যমে যাচ্ছে, এর প্রথম স্টেপে RD স্টেপ হচ্ছে, স্লো স্টেপ হচ্ছে, পরেরটা ট্রানজিশন স্টেট থেকে তোমার এই প্রোডাক্টে যাওয়ার রাস্তাটা ফাস্ট হচ্ছে। এটুকু আমরা পুরো ক্লিয়ার বুঝতে পেরে গেছি। চলো SN2 বিক্রিয়ার গল্পটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার আমরা চট করে SN1 বিক্রিয়াটা দেখে নেবো এবং পরবর্তীতে SN1 এবং SN2 এর মধ্যে কম্পারিজন করবো প্রত্যেকটা টপিক ধরে ধরে, ঠিক আছে? তাহলে চলো এবারে আমরা দেখে নেবো চট করে SN1 বিক্রিয়ার গল্পটা একটু দেখে নেবো, এটা ক্লিয়ার? চলো এগুলো টুকে নাও খাতায়। চলো নেক্সট চলে আসবো আমরা SN1 বিক্রিয়ায়। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে গল্পটা কি হচ্ছে গিয়ে, SN1 রিঅ্যাকশন। SN1 এর ফুল ফর্ম কি স্যার? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, অর্থাৎ কি এখানে বিক্রিয়ার হারটা একজনের উপর নির্ভর করবে। দেখো এটা কি হয়, এই বিক্রিয়াটা তখনই হবে যখন আমার এই যে আর গ্রুপটা 3 ডিগ্রি হবে, 3 ডিগ্রি হবে। ধরুন সাপোজ আমরা নিচ্ছি হচ্ছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, একে নিচ্ছি, এখানে ধরে নাও Cl টা যুক্ত আছে, ঠিক আছে? এবার দেখো এই বিক্রিয়াটা তখনই হবে যখন এখানে আমরা যে নিউক্লিওফাইলটা নেব সেটা একটা উইক নিউক্লিওফাইল নিতে হবে, ঠিক আছে? সাধারণত তোমার পোষম মলিকুল গুলো যাদের মাথায় লোন পেয়ার আছে তাদেরকে নিলেই কিন্তু SN1 বিক্রিয়াটা ভালো হয়, ঠিক আছে? এটা আমরা পরে আসছি। তো এখানে আমরা ধরে নাও নিলাম জল নিলাম, ঠিক আছে? জল নিলাম স্যার, জল নিলে জলের কাছ থেকে আমরা নিউক্লিওফাইল হিসেবে কাকে পাবো স্যার? জলকে নিলে। তাহলে জল মানে কি H বন্ড O বন্ড H, তো তাহলে এখানে H টা প্লাস আর অক্সিজেনটা ডেল মাইনাস, অর্থাৎ কি এখান থেকে আমরা যদি ভাঙি এটাকে, তো ভাঙলে আমরা এখান থেকে কি পাবো? পাবো হচ্ছে কি O মাইনাস পাবো আর H প্লাস পাবো। এখানে নিউক্লিওফাইলটা কি OH মাইনাস, তাহলে জল থেকে আমরা অ্যাকচুয়ালি নিউক্লিওফাইল হিসেবে OH মাইনাস কেই ঢোকাবো, ঠিক আছে? তাহলে এবং জল হচ্ছে একটা দুর্বল নিউক্লিওফাইল, আর অপরদিকে যেটা OH মাইনাস একটা স্ট্রং নিউক্লিওফাইল, ঠিক আছে? তো তাহলে OH মাইনাস নিলে তোমার SN2 বিক্রিয়া হয়েছিল, কিন্তু জল নিলে কোন বিক্রিয়া হবে স্যার? SN1 বিক্রিয়া হবে। SN1 বিক্রিয়া উইক নিউক্লিওফাইল বা দুর্বল নিউক্লিওফাইল গুলোর ক্ষেত্রে ভালো হয়। চলো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা 3 ডিগ্রি একটা অ্যালকিল হ্যালাইড নিলাম এবং এখান থেকে আলটিমেটলি প্রোডাক্ট কি তৈরি হয়ে যাবে? প্রোডাক্ট তৈরি হয়ে যাবে, এখান থেকে প্রোডাক্ট তৈরি হবে তোমার গিয়ে CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3 বন্ড, এখান থেকে OH তৈরি হবে, আর একটা তোমার উল্টো দিকে প্রোডাক্ট হবে, মানে কি এটা ইনভার্সন এবং রিটেনশন দুটো প্রোডাক্টই হয়। যদিও এখানে তোমার যেহেতু কাইরাল কার্বন নেই, কাইরাল কার্বন না থাকলে ইনভার্সন রিটেনশন বলে কিছু হয় না, ঠিক আছে? কেননা এই এরও যা কনফিগারেশন এরও কনফিগারেশন একই, যার সামনে OH কে আলাদা করে লিখেছি। এবার যেহেতু এর কনসেপ্টটা বোঝানোর জন্য আমরা এখানে এটাকে দুই ভাবে লিখলাম আর কি, ঠিক আছে? দুই ভাবে লিখছি, এটা পুরো ডিটেলস আমরা একটু পরে বুঝে যাবো। আপাতত বুঝে রাখো যে যখন আমরা জল দিচ্ছি এরকম একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের মধ্যে, তো তখন এখান থেকে আমাদের প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে, ওই গ্রুপে ঢুকছে। তো তাহলে দেখো এক্ষেত্রে সব থেকে বিক্রিয়ার হার, আচ্ছা ওটা পরে আসি, এখান থেকে দেখো মেকানিজম তাহলে চট করে দেখিনি যে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। তাহলে চলো এই মেকানিজমটা দেখবো। প্রথমে আমরা মেকানিজম দেখবো। SN1 বিক্রিয়া সবসময় দুটা ধাপে হয়, SN1 বিক্রিয়া সবসময় দুটি ধাপে হয়। দেখো কিভাবে হচ্ছে, এখান থেকে প্রথমে দেখো এই CH3 ছিল, বন্ড C বন্ড CH3 আছে। দেখো এই মেকানিজম গুলো কিন্তু পরীক্ষায় আসে, একমাত্র SN1 SN2 বিক্রিয়ার মেকানিজমই তোমাদের পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? এখান থেকে দেখো এখানে ফার্স্ট স্টেপে কি হচ্ছে স্যার? ফার্স্ট স্টেপটা এটা দুটো স্টেপে হয়, এটা হচ্ছে প্রথম স্টেপটা, এবং এই যে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে? ফার্স্ট স্টেপ, এবং এই স্টেপটা হচ্ছে তোমার স্লো স্টেপ হয়, ঠিক আছে? এটা হচ্ছে স্লো, কারণ এখানে এই Cl এর বন্ডটা প্রথমে ভাঙছে, তো ভাঙলে এখান থেকে কি তৈরি হবে স্যার? এখান থেকে CH3 বন্ড C, তোমার এখান থেকে হচ্ছে বন্ড CH3 বন্ড CH3
এই প্লাস তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং এখানে এটাকে হচ্ছে ইন্টারমিডিয়েট বলবো, মানে এক্ষেত্রে ইন্টারমিডিয়েট মানে কি এর অস্তিত্ব আছে, এটা কিন্তু আমরা ডিটেক্ট করতে পারবো, মানে রিয়াকশনের মধ্যে যে কার্বোকার্বন তৈরি হয় সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। তাই জন্য এটাকে আমরা বলবো কি ইন্টারমিডিয়েট বলবো, এটাকে আমরা বলবো অন্তর্বর্তী যৌগ, বা এটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট, এটাকে বলবো ইন্টারমিডিয়েট, ঠিক আছে, এটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট। আচ্ছা, ইন্টারমিডিয়েট তৈরি হলো, এবার পরের স্টেপটা, এটাকে স্লো স্টেপ গেল, এবং এখান থেকে কি হবে নেক্সট, এখানে গিয়ে তোমার নিউক্লিওফাইলটা, মানে নিউক্লিওফাইল কি জল দিয়েছিলাম, জল থেকে আলটিমেটলি OH মাইনাসটা তৈরি হবে। তো আলটিমেটলি এখান থেকে কি তৈরি হবে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট হবে, এটা ভেরি ফার্স্ট হবে, এবং আলটিমেটলি এখান থেকে প্রোডাক্ট তৈরি হয়ে যাবে কি CH3 বন্ড CH3 বন্ড OH ঢুকলো, এটা হচ্ছে প্রোডাক্ট তৈরি হলো, ঠিক আছে। এবং আরেকটা প্রোডাক্টও তৈরি হতে পারে। তো আপাতত আমরা এটা দেখতে পেলাম, এখান থেকে প্রোডাক্টটা তৈরি হলো। এবার দেখো, এবং এখানে স্লো স্টেপটা যে আছে সেই স্লো স্টেপটাকে বলা হচ্ছে আরডি স্টেপ বলে, এবং এই আরডি স্টেপ এর উপরে দেখতে হবে আমাকে, অর্থাৎ কি বিক্রিয়ার হার যদি আমরা লিখি, কি লিখবো, বিক্রিয়ার হার সমান কি হবে স্যার, K ইন্টু এই স্লো স্টেপের মধ্যে কি নিউক্লিওফাইল এখনো আসছে, এখানে কি নিউক্লিওফাইল আছে, নিউক্লিওফাইল কিন্তু এখানে নেই, অর্থাৎ কি এখানে নিউক্লিওফাইল নেই, মানে কি এখান থেকে তোমার শুধুমাত্র সাবস্ট্রেটটা আছে, অর্থাৎ কি এখানে আমরা লিখবো কি CH3 বন্ড Cl, এর উপরেই শুধুমাত্র বিক্রিয়ার হারটা নির্ভর করছে। এখানে কিন্তু এই স্টেপের মধ্যে শুধুমাত্র এই আছে, তো তাই জন্য এই শুধুমাত্র এই মাত্র 1, এখানে কিন্তু নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর নির্ভর করবে না। তাহলে যেহেতু শুধুমাত্র একজনের গাঢ়ত্বের উপর নির্ভর করছে, তাই জন্য এটাকে আমরা কি বলছি স্যার, SN1 রিঅ্যাকশন বলছি। যদি শুধুমাত্র একজনের বিক্রিয়ার হারের উপর বিক্রিয়াটা নির্ভর করছে, মানে একজনের গাঢ়ত্বের উপর নির্ভর করছে, তাই জন্য এটাকে আমরা SN1 বিক্রিয়া বলছি। এবার দেখো, এবার এই স্টেপটা দুটো স্টেপে কেন হলো, বা এখানে 3 ডিগ্রি অ্যালকিল হাইড্রাইডের ক্ষেত্রে বিক্রিয়াটা কেন ভালো হয় সেটা আমরা দেখবো। দেখো, এটা ফার্স্ট স্টেপটাতে কি হচ্ছে, কি একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তারপরে সেকেন্ড স্টেপে তোমার প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবার এখানে তোমার ফার্স্ট স্টেপটা দেখো, ফার্স্ট স্টেপের মধ্যে তোমার যেহেতু এখান থেকে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তাহলে আমরা জানি যে কার্বোক্যাটায়নের যদি স্টেবিলিটির দিক থেকে যদি আমরা বলি, তো তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি হয়, সব থেকে মোর স্টেবল হয়, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তাই তো, এটা আমরা জানি। তো তাহলে যেহেতু 3 ডিগ্রি এখানে CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, ওই প্লাস আই এফেক্ট থাকার জন্য ওই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি দিতে পারবে। তো তাই জন্য কি হচ্ছে, এই যে কার্বোক্যাটায়নটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা, সেটা কি হয়, মোর স্টেবল হয়। তো তাই জন্য তোমার হচ্ছে এই 3 ডিগ্রি যৌগ, অর্থাৎ কি অ্যালকিল হ্যালাইডটা, যেটা আমি 3 ডিগ্রি যদি অ্যালকিল হ্যালাইড নিই, তাহলে তার ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো তাই জন্য 3 ডিগ্রি ক্ষেত্রে, অর্থাৎ কি SN1 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে সব থেকে ভালো হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি ক্ষেত্রে হয় না বললেই চলে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট লিভিং গ্রুপটা তো সবার ক্ষেত্রে দেখো, লিভিং গ্রুপটা তো এই বিক্রিয়ার হারের পরে এই বন্ডটা ভাঙা নির্ভর করছে, তাহলে ভালো লিভিং গ্রুপ হলেই তাহলে বিক্রিয়াটা ভালো হবে। অর্থাৎ কি এখানে এক্সটা কি হবে, এই এক্সটা I মাইনাস এর ক্ষেত্রে সব থেকে ভালো হবে, তারপরে Br মাইনাস, তারপরে হচ্ছে কি তোমার Cl মাইনাস, তারপরে হচ্ছে কি F মাইনাস একদমই উইক লিভিং গ্রুপ। তো তাই জন্য I মাইনাস এর ক্ষেত্রে বিক্রিয়াটা সব থেকে ভালো হবে। তো তাহলে এখান থেকে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে এটা দুটো স্টেপে হচ্ছে, এর ফার্স্ট স্টেপটা হচ্ছে কি স্লো স্টেপ, এবং সেকেন্ড স্টেপটা হচ্ছে কি ফার্স্ট স্টেপ, এবং এই স্লো স্টেপের মধ্যে শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডটা নির্ভর করে থাকে, এবং এই অ্যালকিল হ্যালাইডটা থেকে প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হয়, এবং কার্বোক্যাটায়ন থেকে তোমাদের আলটিমেটলি প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে। এটা গেল আমাদের SN1 বিক্রিয়া। দেখো, এবার SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, সলভেন্টের কিন্তু একটা ফ্যাক্টর আছে। এখানে দেখো, আমরা জলকে নিয়েছি, মানে SN1 বিক্রিয়ার পোলার প্রোটিক সলভেন্টের মধ্যে SN1 ভালো হয়। অর্থাৎ কি এখান থেকে আমরা হচ্ছে কি, যেমন জল নিয়েছি, জল একটা পোলার প্রোটিক সলভেন্ট, তাই জন্য কিন্তু জলের মধ্যে বিক্রিয়াটা ভালো হচ্ছে। সাপোজ এখানে যদি আমরা মিথানল নিতাম, তাহলে মিথানলও কিন্তু একটা পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট কি জিনিস, সেটা একটু পরে আমরা ডিটেইলসে আসছি। আর সেটা আমরা আপাতত বুঝতে পারলাম SN1 এবং SN2 বিক্রিয়া, আর মেকানিজমটা বুঝতে পারলাম, এবং কটা ধাপে হয়, এবং মাঝখানে কি তৈরি হয়, কার ক্ষেত্রে ট্রানজিশন স্টেপ তৈরি হয়, কার ক্ষেত্রে অন্তর্বর্তী যৌগ তৈরি হয়, সেগুলো প্রত্যেকটা আমরা ডিটেইলস বুঝতে পেরেছি। তাহলে 1 ডিগ্রি ক্ষেত্রে সব থেকে ভালো কি হবে, SN2 বিক্রিয়া হবে, আর তোমার 3 ডিগ্রি ক্ষেত্রে SN1 বিক্রিয়া ভালো হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কার্বোক্যাটায়ন তৈরি হয়, ওর ক্ষেত্রে ব্যাক সাইড অ্যাটাক হয়।